আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কোমরে গুজে রাখা পিস্তল বের করে টেবিলের উপর রাখলেন, অথচ মুখে কিন্তু হাসি ভাবটা ধরে রেখেছে। এদিকে আতঙ্কে আমার আত্মা উড়ে যাওয়ার মতো অবস্থা। তিনি হেসে হেসেই বললেন, আমার ছোট মেয়েটা আমার কাছে কখনো কিছু চায়নি, সে চাওয়ার আগেই সামনে হাজির করেছি। এই প্রথম মুখ ফুটে সে কিছু একটা চেয়েছে, তোমাকে চেয়েছে। নাইলা ভীত গলায় বলল, এই লোকের মেয়ে যারা? তার প্রশ্নের জবাব না দিয়ে শিশির এক মনে বলল, আমি আতঙ্কে পাথর হয়ে যাই রীতিমতো। ওদিকে তিনি আমাকে বোঝাচ্ছেন বিয়েটা করলে আমার লসের থেকে লাভই বেশি, বিয়ে না করলে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত হবে। ইতিমধ্যেই তিনি আমাকে ভয় দেখানোর জন্য প্রভাব খাটিয়ে আমার সবগুলো কাজ ছিনিয়ে নিয়ে গেছে। আর যদি বিয়েটা করে ফেলি তাহলে আমাকে স্টার বানিয়ে দেওয়ার সব ব্যবস্থা তিনি করবেন। নাইলা আক্ষেপ জড়িত কণ্ঠে বলল, রাজি হলে কেন শিশির? তুমি না স্টার হতে চাওনি, সাদামাটা একটা জীবন চেয়েছিলে? শিশির শীতল গলেই বলল। আর যদি জীবনটাই না থাকে? তার কণ্ঠের শীতলতায় যেন জমে গেল নাইলা আর কিছু বলার অবকাশ পেল না। শিশির আবারও বলল, তুই মডেল যারা কুখ্যাত ডন পান্না ভাইয়ের মেয়ে। এই তথ্য পৃথিবীর সামনে এলে যারার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। তুমি কি ভেবেছো পান্না ভাই এত বড় একটা সত্যি আমাকে জানিয়ে ছেড়ে দিত? আমার সাথে যতক্ষণে আলাপ করলো ততক্ষণে তার হাসি খুশি বডিগার্ডরা গম্ভীর হয়ে উঠল। তাদের কাঁধে উঠে গেল ভারী ভারী বন্দুক। আমিও বুঝে গেলাম পালানোর আর পথ নেই। আমি ছাড়া আর কে আছে মায়ের? আমি মরে গেলে তার কি হবে? মায়ের কথা ভেবেই বেশি চিন্তাভাবনা না করে রাজি হয়ে গেলাম। সে রাতেই যারার সঙ্গে আমার বিয়ে হয়। বিস্ময়ে পাথর হয়ে গেছে নাইলা। মনে হচ্ছে শিশির যা বলছে তার নিতান্তই কোনো থ্রিলার সিনেমার গল্প। বাস্তবে এমনটা হয় নাকি? শ্বশুরের দোয়ায় দামি ফ্ল্যাট পেলাম, গাড়ি পেলাম। আবারও খুলে গেল আমার গানের দরজা। দেশের আনাচে কানাচে থেকে কনসার্টের ডাক পেলাম, নতুন নতুন অ্যালবামের অফার পেলাম। নাইলা তার ছেলের হাসি হেসে বলল। আর যারা পেল তোমাকে? শিশির কিছুই বলল না, আবারও হেসে উঠল হো হো করে। নাইলা ভুরু কুচকে বলল, হাসছো কেন? কথাটা হবে। যারা পেল আকাশ ছোঁয়া খ্যাতি, যারা কখনো আমার জন্যে আমাকে বিয়ে করতে চায়নি, আমার স্টার ডমের জন্যই চেয়েছিল। আমাদের বিয়ের পর ওর বিশাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়ায় জালের মতো ছড়িয়ে পড়ে। তার সাঙ্গপাঙ্গুরাই তার জন্য ফ্যান পেজ খুলেছিল। তার কথা মতোই সেসব পেজ থেকেই দিনরাত আমাকে আর যারাকে নিয়ে পোস্ট করা হতো। জুটি হলে তো শিশির যারার মতোই হওয়া উচিত। ব্যবসায়ীরা নতুন একটা পণ্য বাজারে ছেড়ে যেভাবে মার্কেটিং করে, যারা নিজের আর আমার পার্সোনাল লাইফটাকে সেভাবে মার্কেটিং করেছিল। ও নিজে টাকা দিয়ে সাংবাদিকদের রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে রাখত। আমরা রেস্টুরেন্ট থেকে বের হব আর তারা আমাদের ঘিরে ধরবে, ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। এতে আমারও যে লাভ হয়নি তা না, যারার সঙ্গে বিয়ের পর আমার ক্যারিয়ারেরও পরিবর্তন আসে। আরও উঁচুতে উঠে যাই, নিজের টাকায় বাড়ি গাড়ি করি, শ্বশুরের দান সত্যি দান করে দিই। নাইলা আদ্র গলায় বলল। আর কনসার্টে চিৎকার করে যারাকে ভালোবাসি বলে? সব অভিনয়। যারার চিত্রনাট্যে আমার অভিনয়। এই মেয়ে কোনোদিনও তোমাকে ভালোবাসেনি? না, বিয়ের 5 বছরে 1 মিনিটের জন্যও আমরা এক ঘরে থাকিনি। লোক দেখানোর জন্য প্রথম 1 বছর সে আমার সঙ্গে এক বাড়িতে থাকলেও নিজের ঘর থেকে কখনো বের হতো না। প্রয়োজন ছাড়া আমার সঙ্গে কথাও বলতো না। প্রয়োজন বলতে অমুক দিন অমুক জায়গায় ইন্টারভিউ দিতে হবে, বানিয়ে বানিয়ে প্রেমের গল্প বলতে হবে, এসব আর কি। 1 বছর পর অবশ্য নিজেই অ্যাডজাস্ট করতে না পেরে অন্য বাড়িতে চলে গেল। অসম্ভব অভিমান হলো নাইলার, যে বিয়েটা তার জীবন থেকে সব রং কেড়ে নিয়েছে। ভালোবাসার শব্দটার থেকে তার বিশ্বাস উড়িয়ে দিয়েছে। সেই বিষয়টাই নাকি মিথ্যে। নাইলা তীব্র গলায় বলল, ভালোই তো চলছিল ভালোবাসা নাটক, থামিয়ে দিলে কেন? পান্না ভাইয়ের অবস্থা এখন শোচনীয়, ক্যান্সার ধরা পড়েছে, মরে মরে অবস্থা। তাছাড়া এখন তার সেই প্রভাবও নেই। মেয়েদের মডেলিং ক্যারিয়ার তো 6-7 বছরের বেশি টেকে না। যারার সময়ও ফুরিয়ে এসেছে। তাছাড়া সত্যিকারের বিয়েরও দরকার পড়েছে। নাইলা ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ ষড়যন্ত্র করে তোমার জীবনটা এলোমেলো করে দিয়ে গেল, আর তুমি কোনো প্রতিবাদই করলে না? শিশির হালকা হেসে বলল, কেন করব বলো? তার ষড়যন্ত্রে আমারও তো কম লাভ হয়নি। একদম ফাঁকা হয়ে গেছে নাইলার মাথার ভেতরটা। কিছুই ভাবতে পারছে না, অনুভব করতে পারছে না কোনো অনুভূতিও। আনন্দ, কষ্ট, রাগ, আক্ষেপ কোনো কিছুই না।
শিশির অনেকক্ষণ চুপ করে থেকে বলল, এই কথাগুলো আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, এমনকি মাকেও না। তোমাকে কেন বললাম জানো? কেন? যাতে তুমি আর অপেক্ষা না করো। আমার জীবনের এই পর্যায়ে এসে শান্তি ছাড়া আর কিচ্ছু চাই না নায়লা। ভালোবাসা শব্দটার ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে, সম্পর্কে জড়ানো আতঙ্কে পরিণত হয়েছে। নাইলা অস্পষ্ট গলেই বলল। নিজেকে বেশ শক্ত মেয়ে বলে দাবি করে নাইলা, কখনো চোখের জল ফেলে না কারোর সামনে। তবে আজ নিজের অজান্তেই তার চোখ দুটো বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল নোনা জল। অশ্রু সজল চোখ দুটো নিয়ে উদাসীন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে সে বলল, তোমার জন্য অপেক্ষা করা আমি 5 বছর আগেই ছেড়ে দিয়েছি শিশির। তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমার ভালোবাসাকে স্বীকৃতিও দিতে হবে না, আমাকে ভালোবাসার অনুমতিও দিতে হবে না। তোমার অনুমতির ধারা আমি ধারি না। যতদিন বেঁচে থাকবো শুধু তোমাকেই ভালোবেসে বাঁচবো। অদ্ভুত একটা সমস্যা আছে নাইলার। সমস্যাটাকে মাঝে মধ্যে বিরক্ত হয়ে সে রোগ বলেও আখ্যায়িত করে। ঘুমের ঘরে অর্থহীন সব স্বপ্ন দেখে সে, তা কম বেশি সবাই দেখে। এটা কোনো সমস্যা না। সমস্যা হলো আবছা অস্পষ্ট দৃশ্যগুলো যে স্বপ্ন তা সে বুঝতে পারে। আজকের স্বপ্নে নাইলা শিশু হয়ে গেছে। আলো ঝলমলে দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরেছে। তার পরনে নীল ফ্রক, চুলে দুটো বেনুনি আর হাতে হাওয়াই মিঠাই। বাড়িতে পা রাখা মাত্রই একজন স্নেহ মিশ্রিত কণ্ঠে তাকে তৈরি হয়ে নিতে বলেন। তাকে এবং তার মাকে নিয়ে তিনি মেলায় যাবেন। লোকটার মুখ নাইলা দেখতে পারছে না, তবে বুঝতে পারছে সে তার বাবা। ঘুমের ঘরেই বিরক্ত হয়ে উঠল নাইলা। বোধ হওয়ার পর যে মানুষটার প্রতি ঘৃণা ব্যতীত আর কোনো অনুভূতি অনুভূত হয়নি, আজ হঠাৎ সেই মানুষটাকে কেন স্বপ্ন দেখতে হবে, তাও আবার এমন সুখ সুখ অনুভূতি দেওয়ার স্বপ্নে। ছোট্ট নাইলা একরাশ উচ্ছ্বাস নিয়ে মেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ সে চমকে উঠল তীক্ষ্ণ একটা শব্দে, মোবাইলের রিংটনের শব্দ। ঘুম ভাঙতেই ভোরযুগল কুঞ্চিত হয়ে উঠল নাইলার। তবে অবচেতন মন যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাবা নামক ওই মানুষটার সঙ্গে ছোট্ট নাইলার মেলায় ঘুরে বেড়ানোর দৃশ্য সহ্য হতো না ঘুমের ঘরও। মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে দেখা মিলল তিনার নাম। স্ক্রিনের উপরিভাগে তাকিয়ে সময়টা দেখে নিল একবার। রাত 11টা 14 মিনিট। বুটিক থেকে ফিরে সন্ধ্যায় হঠাৎ বিছানায় গা এলিয়ে দেয় নাইলা। কখন যে ঘুমিয়ে পড়ে নিজেরও জানা নেই। কেউ ঘুম ভাঙিয়ে দিলে নাইলা মারাত্মক রেগে যায়। তাই ফরিদা রাতে খাওয়ার জন্য ডাকেননি তাকে। তার খাবার ঢেকে রেখেছেন টেবিলের উপর। কিন্তু আজ অকস্মাৎ অসময়ে ঘুমিয়ে পড়ল কেন নাইলা? অবচেতন মন কি কোনোভাবে বুঝে গিয়েছিল রাতটা আজ নির্ঘুম কাটবে তার? কলটা রিসিভ করে নাইলা ঘুম জানো বিরক্ত কণ্ঠে বলল, কী রে ভাই, তোর নিজের বিয়ে ভেঙে গেছে বলে এখন রাত বিরাতে আমাকে বিরক্ত করবি? তিনা কয়েক সেকেন্ডের বিরতি দিয়ে শুকনো গলেই বলল, ঘুমিয়ে পড়েছিলি? সন্ধ্যার পর ফেসবুকে ঢুকেছিলি? না তো, কেন? আবারও দীর্ঘ বিরতি নিয়ে তিনা বলল, নাইলা শোন, চোখে মুখে একটু পানি দিয়ে আয়, মাথা ঠান্ডা করে বস। অজানা একটা ভয় নাড়িয়ে দিল নাইলার ভেতরটাকে। তিনা এভাবে বলছে কেন? তার কথা বলার ধরন শুনে মনে হচ্ছে নির্ঘাত কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে ফেসবুকে। কিন্তু যে সংবাদ তার জন্য শুভ নয়, তা আবার ফেসবুকে থাকতে যাবে কেন? আচমকা নিস্তব্ধ হয়ে উঠল বুকের ভেতরটা। আবার ঠিক পরক্ষণেই অস্বাভাবিক গতিতে ধরফর করতে শুরু করলো এই হৃদয়ে যার স্থায়ী বসবাস। তাকে ঘিরে কোনো দুঃসংবাদ তো সবার আগেই ফেসবুকেই আসবে। নাইলা শুকনো ঢোক গিলে বলল, ত্রিনা, শিশির ঠিক আছে তো? তার প্রশ্নের উত্তর না দিয়ে তিনা গম্ভীর কণ্ঠে বলল, বললাম তো নিজেই দেখতে পাবি। তিনার কাছ থেকে কোনো প্রকার বিদায় না নিয়েই নাইলা দ্রুতবেগে কলটা কেটে প্রবেশ করলো ফেসবুকে। নিউজ ফিড স্ক্রল করে বেশি দূর যেতে হলো না, তার আগেই দেখতে পেল শীত দ্বারা প্রকল্পিত করার মতো একটা পোস্ট। জনপ্রিয় একটা মিউজিক গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে ছবিটা। ছবিতে পুকুরের ঠিক মাঝ বরাবর একটা বাসের মাথায় পাশাপাশি বসে আছে শিশির এবং নাইলা। শিশির কিছু একটা বলছে, নাইলা নিষ্পলক চাহনিতে তাকে দেখছে। গতকালের ছবি।
নির্ঘাত রিসোর্টের কোনো কর্মচারী দূর থেকে লুকিয়ে লুকিয়ে তুলে নিয়েছে। ছবির সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া, ডিভোর্সের পর দিনই নতুন নারীর সঙ্গে উপভোগ করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শিশির মাহফুজ। হতবাক বনে গেল নাইলা। কাপা কাপা আঙ্গুল দুটো তার আপনা আপনি তাকে নিয়ে গেল গ্রুপের অভ্যন্তরে। 3 লাখ সদস্যবহুল এই গ্রুপে শুধু এই একটা ছবি ছড়াছড়ি, সঙ্গে জুড়ে দেওয়া মন করা এক একটা ক্যাপশন, রংচং মাখিয়ে সকলে বর্ণনায় ব্যস্ত। কি করে যারার সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়ে শিশির মাহফুজ নাইলাকে কাছে টেনে নিলেন। এই সমাজে পুরুষের চরিত্রে আঙ্গুল তোলার আগ্রহ কারোর মাঝে নেই। কোনো বাছবিচার না করে একজন নারীর চরিত্রকে টেনে হিসেবে নিচে নামাতে পারলে তৃপ্ত হয় সকলের মন। নাইলা অবাক হয়ে শুধু দেখছে, গ্রুপ জুড়ে শুধু তাকে নিয়ে কথা হচ্ছে। কি করে সে বিবাহিত শিশিরকে প্রলুব্ধ করেছে, কি করে শুধুমাত্র শিশিরের টাকার লোভে পড়ে তাকে মোহের জালে ফাঁসিয়েছে, কি করে ভেঙেছে দেশের সব থেকে সুখী জুটির সংসার। নাইলার চোখ দুটো জ্বলছে, কান দিয়ে যেন বের হচ্ছে গরম বাষ্প। শেষমেশ সংসার ভাঙ্গার গুরুতর অপরাধে বিদ্ধ হতে হলো তাকে। দুটো মানুষ পাশাপাশি বসে গল্প করলে কি ধরে নিতে হবে তাদের মাঝে প্রেমের সম্পর্ক? প্রকৃতপক্ষে দিনের পর দিন যে শিশিকে ঠকিয়ে গেল, দিন শেষে সকলেই সেই যারার পক্ষে নিচ্ছে। বড্ড অস্থির লাগছে নাইলার, মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যে অপরাধ সে করেনি তার ভার কেন বয়ে বেড়াতে যাবে? একবার ইচ্ছে করলো সবাইকে সত্যিটা জানিয়ে দিতে, শিশির যারার বিয়ের সত্যিটা। আবার পর মুহূর্তে কি যেন মনে করে ঠেকালো নিজেকে। মারাত্মক অসহায় লাগছে এই মুহূর্তে। একমাত্র শিশিরই পারে এই অসাধ্য থেকে তাকে মুক্তি দিতে। নাইলা ব্যস্ত হাতে মেসেঞ্জারের দিকে অগ্রসর হলো। শিশিরকে সবটা জানিয়ে মেসেজে কি লিখবে তা মনে মনে সাজিয়েও ফেল। কিন্তু মেসেঞ্জারে প্রবেশ করতেই দেখে 1 ঘন্টা আগে শিশির নিজেই মেসেজ পাঠিয়ে রেখেছে তাকে। এসব নিয়ে দুশ্চিন্তা করো না নাইলা, আপাতত কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নাও। নতুন কিছু ভাইরাল হলে মানুষ এমনি এমনি এসব ভুলে যাবে। বিস্ময় ভরা চোখে মেসেজটার দিকে তাকালো সে। লেখাগুলো বারবার পড়ল, মস্তিষ্কে যেন তার কিছুই পৌঁছালো না। শিশির কিছুই যাই আসছে না। লোকে শিশিরের জন্য তাকে সমালোচনা করছে, তার নামের সঙ্গে সংসার ভাঙার অপবাদ জুড়ে দিচ্ছে। অথচ শিশির এতটা স্বাভাবিক আছে কিভাবে? দীর্ঘ ক্যারিয়ারের বহুবার মানুষের অহেতুক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে শিশিরকে। তার কাছে হয়তো এসব মামুলি ব্যাপার, কিন্তু তার কারণে যখন আরেকটা মানুষকে সমালোচনার শিকার হতে হয়, কটাক্ষের তীক্ষ্ণ তীরে বিদ্ধ হতে হয়, তখন আর ব্যাপারটা মামুলি থাকে না। মেসেজের প্রতি উত্তরে ছোট্ট করে ওকে লিখে অফলাইনে চলে গেল নাইলা। ব্যক্তিগত জীবনটাকে আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। ফেসবুক চালায় ঠিকই, তবে বছরে 2-3 বারের বেশি নিজের ছবি পোস্ট দেয় না। নিজের ব্যক্তিগত ভাবনাগুলোকেও কখনো ব্যক্ত করে না ফেসবুকের ওয়ালে। আর সেখানে নিউজ ফিডে যদি বারবারই তারই ছবি ঘুরপাক খায়, তাহলে অস্বস্তি তো হওয়ারই কথা। সারাটা রাত চোখের পাতায় এক করতে পারল না। শেষ রাতে যদিও তন্দার ঘরে ডুবেছিল, তবে তাও দ্রুত কেটে যায় অ্যালার্মের তীক্ষ্ণ আওয়াজে। সকাল সকাল জরুরি একটা ক্লাস আছে, তাই কোনো মতে তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। ক্লাসে পা রাখতেই নাইলা খেয়াল করলো কতগুলো উৎসুক চোখ তার দিকেই তাকিয়ে আছে। কেউ কেউ আবার তার দিকে আঙ্গুল তাক করে ফিসফিসে কথা বলছে। বুকের ভেতরটাই মোচড় দিয়ে উঠল। ফেসবুকে ঝড় কি তবে শান্ত হয়নি, আরও জয়ল আকার ধারণ করেছে। বন্ধুদের সাথে ঠিকমতো কথা বলো না নাইলা। ক্লাসটা সেরে চুপচাপ বেরিয়ে গেল ক্যাম্পাস থেকে। আরেকটা ক্লাস আছে আজ, তবে এখানে থাকা আর সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে যেন যেই তাকে দেখছে সেই মনে মনে বিচ্ছিরিভাবে হাসছে। ক্যাম্পাস থেকে বেরিয়ে দুপা হাঁটতেই বরফের মতো জমে গেল নাইলার পা দুটো। রাস্তার ওপাশ থেকে 3-4 জন ব্যস্ত পায়ে ছুটে আসছে তারই দিকে। তাদের কারোর হাতে মাইক, কারোর হাতে ক্যামেরা। নাইলা কিছু বুঝে ওঠার আগেই একটা লোক তার সামনে এসে উদ্গ্রীব গলায় বলল, আপনার নাম কি লায়লা?
নাইলা থতমত খেয়ে বলল, জি। ততক্ষণে লোকটার পাশে বাকিরা এসে দাঁড়িয়েছে। বড়সড় কয়েকটা মাইক নাইলার দিকে ছুরি দিয়েছে তারা। ভাবটা এমন যেন মাইক নয়, পিস্তল তাক করা হয়েছে নাইলার দিকে। এই মুহূর্তেই তাদের প্রশ্নের জবাব না দিলে কেড়ে নেওয়া হবে তার প্রাণ। পরপর কতগুলো প্রশ্ন ছুড়ে এলো নাইলার দিকে। এক একটা প্রশ্নের মাঝে মুহূর্তক্ষণের বিরতি নেই। গায়ক শিশির মাহফুজের সাথে আপনার কেমন সম্পর্ক? আপনাদের কি বিয়ে হয়েছে? আপনাদের সম্পর্কের কারণেই কি জারা ম্যাডামের সাথে শিশিরের ডিভোর্স হয়ে গেছে? নাইলা হতবাক হয়ে গেল। সে ভেবেছিল ব্যাপারটা শুধুমাত্র ফেসবুকে সীমাবদ্ধ থাকবে, কিন্তু এখন মানুষ তার পথ আটকে তাকে এমন অহেতুক সব প্রশ্ন করছে। নাইলা এক পা এগিয়ে কম্পিত স্বরে বলল, আপনারা আপনারা আমার রাস্তা ছাড়ুন। আবারও সাংবাদিকরা তারপর আটকে দিয়ে ক্ষিপ্ত গলায় বলল, জারা ম্যাডাম কি আপনাদের সম্পর্কের কথা জানতেন? ডিভোর্স কি তাহলে জারা ম্যাডামই দিয়েছে? জারা ম্যাডামের সাথে আপনার কখনো কথা হয়েছে? রীতিমতো অধৈর্য হয়ে গেল নাইলা। সে মোটেও দুর্বল নয়, তবে এই মুহূর্তে তার প্রচণ্ড কান্না পাচ্ছে। কি দোষ করেছিল সে? শিশিকে ভালোবেসেছিল কেবল, ভালোবাসাই শেষমেশ কাল হয়ে দাঁড়ালো জীবনে। এই ভালোবাসা এক মুহূর্তের স্বস্তি তো কখনোই দেয়নি। আজ আবার ভালোবাসাটাই তাকে সম্মুখীন করেছে প্রবল অসহায়ত্বের। অসহায় ভঙ্গিতে নাইলা বিড়বিড় করে বলল, যেতে দিন প্লিজ। নাইলাকে যেতে দেওয়া হলো না, বরং একজন সাংবাদিক উৎসুক গলায় জিজ্ঞেস করল, জারা ম্যাডামের সংসার তাহলে আপনার জন্যই ভেঙেছে? প্রশ্নটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। হঠাৎ চারপাশ স্তব্ধ হয়ে গেল। নাইলা চোখ বুলিয়ে আশেপাশে তাকালো। ক্যাম্পাস থেকে যারা বেরিয়েছে বা যারা প্রবেশ করবে তারা সকলেই রাস্তায় দাঁড়িয়ে পড়ে তার দিকে তাকিয়ে আছে। গোটা পৃথিবী তাহলে তাই মনে করে। আর তার কারণে একটা মানুষের সংসার ভেঙেছে। হঠাৎ নয়লার কি যেন হলো, মেজাজ হারিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই শালা, কতক্ষণ ধরে বলছি যেতে দেন, কথা কানে চায় না? একজন সাংবাদিক হতবাক হয়ে বলল, আপনি আমাদের সাথে এভাবে কথা বলতে পারেন না। নাইলা বিস্ফোরিত কাতর কণ্ঠে বলল, আমার জন্য কারো সংসার ভাঙেনি, ভেঙেছে আপনাদের জারা ম্যাডামের জন্য। জারা ম্যাডাম করে তো মুখে ফেনা তুললেন। জানেন আপনাদের গুণবতী জারা ম্যাডামকে? ডন পান্না ভাইয়ের মেয়ে, খুনির মেয়ে। বাপ মেয়ে মিলে প্রাণে মেয়েরা ফেলার হুমকি দিয়েছিল শিশিরকে, তাই সে বাধ্য হয়ে বিয়েটা করে। নাইলা দম নিয়ে চুপ করে খেয়াল করে তার সম্মুখে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের চোখ দুটো থেকে কৌতূহল ছড়ে গিয়ে জায়গা করে নিয়েছে একরাশ বিস্ময়ে। নাইলা আবারও একই সুরে বলল, যারা শুধুমাত্র শিশিরকে ইউজ করেছে, ওদের সুখের সংসার সাজানো নাটক ছাড়া কিছুই নয়। ফেমের জন্য ভালোবাসার অভিনয় করেছে। কারো মুখে কোনো কথা নেই। সকলেই হতবাক হয়ে তাকিয়ে আছে নাইলার দিকে। নাইলা তাদের পাশ কাটিয়ে যেতে উদ্যত হয়েছে। তখনই কানে এলো আরেকটা প্রশ্ন। এসব কথার প্রমাণ কি? নাইলা তীক্ষ্ণ স্বরে বলেন, আপনাদের আবার প্রমাণও লাগে নাকি? তাহলে বলুন, আমার সাথে যে শিশিরের সম্পর্ক আছে তার প্রমাণ কি? বাড়ি ফিরতে না ফিরতেই নাইলার ফেসবুকে প্রবেশ করলো। নিউজ ফিডে ভেসে বেড়াচ্ছে তার মুখটা এবং ক্ষুব্ধ কণ্ঠে বলা ওই কথাগুলো। অসংখ্য পোস্টে ট্যাগ করা হচ্ছে তাকে। একদল ইতিমধ্যেই জারার বিপক্ষে চলে গেছে। এসব দেখার ধৈর্য আর হলো না নাইলার। ফেসবুক ডিঅ্যাক্টিভ করে হাত গুটিয়ে বসে রইল। আচমকা বেজে উঠল তার ফোনের রিংটন। স্ক্রিনে ভেসে উঠছে শিশিরের নাম। অভিমানে গা জ্বলে উঠল নাইলার। গত রাত থেকে এত কিছু ঘটে গেল, সবটা তাকে সামাল দিতে হলো একা হাতে। আর শিশিরের ফোন এলো আজ, সে সত্যটা সামনে আনার পর। নাইলা আর ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শীতল কণ্ঠে শোনা গেল, নাইলা, তোমার কি কোনো ধারণা আছে তুমি কি করেছো? নাইলা দীর্ঘশ্বাস ফেলে গোপন করে থমথমে গলে বলল, আছে। শিশির তেজি স্বরে বলল, তোমাকে বিশ্বাস করে আমার জীবনের সব থেকে বড় গোপন কথাটা বলেছিলাম, আর তুমি একদিনের মাথায় সেই কথাটা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলে দিলে। বেশ করেছি। সবার জানা উচিত, যাকে ভালোবেসে তারা তোমার চরিত্রে আঙুল তুলেছে সে কতটা মহান। সেই দায়িত্ব তোমাকে কে দিয়েছে? নাইলা অবাক হয়ে গেল মনে মনে। কে কথা বলছে তার সঙ্গে?
যে শান্তশিষ্ট শিশিরকে এতগুলো বছর ধরে সে ভালোবেসে আসছে, সেই শিশির? নাইলা থেমে থেমে বলল, এত ভয় কিসের শিশির? তুমি নিজেই তো বলে যারার বাবার আর কোনো ক্ষমতা নেই। তুমি সারা দুনিয়ার সামনে বলেছ যারা আমাকে ইউজ করেছে, কিন্তু ও তো আমাকে ইউজ করেনি। আমি তোমাকে আগেই বলেছি ওর সাজানো নাটকের জন্য ওর যেমন লাভ হয়েছে তেমন আমারও হয়েছে। কিন্তু লাভটাই তো বেশি ছিল। শিশির কঠিন গলায় বলল, অযথা তর্ক করবে না নাইলা। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ হ্যাভ ডান। নাইলা অবিশ্বাসের সুরে বলল, তুমি এখনো ওই মেয়েটাকে ডিফেন্ড করে যাচ্ছ? শিশির জোর গলায় বলল, অবশ্যই করব, কারণ ওই মেয়েটা একসময় আমার বউ ছিল। মুহূর্তক্ষণের মধ্যে থেমে গেল নাইলার হৃদস্পন্দন। দীর্ঘশ্বাস ফেলার স্বাভাবিক প্রক্রিয়াটাও যেন ভুলে গেল মস্তিষ্ক। নিজের অজান্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল তার ছেলের হাসি, যে মানুষটাকে বছর পর বছর ধরে ভালোবেসে এলো, জীবনের এই কঠিন পরিস্থিতিতে পাশে পেল না তাকে। অথচ এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তারই জন্য। শিশিরের ডাকে সে সেদিন ওই রিসোর্টে বেড়াতে গিয়েছিল নাইলা। সে না গেলে তো আড়াল থেকে কেউ তাদের ছবি তুলে ফেলতো না, তার নামের সঙ্গে মিথ্যা অপবাদও জুড়ে দিত না। এত এত বাজে কথা ছড়িয়ে পড়েছে নাইলাকে নিয়ে, সেদিকে ভ্রুক্ষেপ নেই শিশিরের। অথচ তার এবং যারার মিথ্যার নাটকটা পৃথিবীর সামনে আনাই ঠিকই মনে পড়ল নাইলাকে, তার উপর সকল ক্ষোভের প্রকাশ করতে। হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা নোনা জল মুছে নাইলা কাঁপা কাঁপা গলায় বলল, শিশির, তুমি বরং যারাকে ফোন দাও, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও। তার তো সোশ্যাল মিডিয়ার বিশাল নেটওয়ার্ক। কিছু একটা করে আমার কথাগুলো কভার আপ দিতে বলো, যাতে আমি পৃথিবীর কাছে মিথ্যেবাদী প্রমাণিত হই, আর মানুষ আবারও তোমাদের মিথ্যেকে সত্যি ভেবে আপন করে নেয়। কথাগুলো এক নিঃশ্বাসে বলে কিছুক্ষণের জন্য থামল নাইলা। লম্বা একটা শ্বাস নিয়ে আবারও বলল, আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। দ্বিতীয়বারের মতো বিদায় নিচ্ছি তোমার জীবন থেকে, আর কোনোদিনও ফিরবো না। অপর প্রান্তে শিশির কিছু একটা বলতে উদ্যত হতেই নাইলা আবারও বলল, শিশির শোনো, কালকের বিকেলটার জন্য তোমাকে ধন্যবাদ। আমার ভালোবাসার একমাত্র অর্জন ওই বিকেলটুকুই। শিশিরকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে কল কেটে দিল নাইলা। ফোনটা বন্ধ করে দিয়ে ঘূর্ণায়মান সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকক্ষণ। শিশিরের সঙ্গে আবারও কনসার্টে দেখা হওয়ার পর থেকে জীবনটা বেশ প্রশান্তি হয়ে উঠেছিল। তবেই প্রশান্তি শব্দটার সঙ্গে তার জীবনে দীর্ঘদিনে বিরোধিতা। হাঁকার জীবনেই পছন্দ, হাঁকার জন্য জীবনটা আবারও দুহাত বাড়িয়ে ডাকছে তাকে। ঝড়ো হাওয়ার কবলে ঝুপঝাপ শব্দ করে বন্ধ হয়ে গেল বসার ঘরের জানালাগুলো। আওয়াজ পেয়ে মাইরা ছুটি গিয়ে বদ্ধ জানালা ঠেলে আবারও খুলল। আকাশের অবস্থা বেগতিক, আকাশটা বাজছে, কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে। মেঘ গুড়গুড় করছে, মিষ্টি বাতাসে উঠছে মাহিরার চুলগুলো। যে কোনো সময় বৃষ্টিতে ভিজে উঠবে আশপাশ। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মাহিরার। মানসপটে ভেসে উঠল তারিফের সঙ্গে প্রথম বৃষ্টি বিলাসের স্মৃতি। তাদের বিয়ের সপ্তাহখানিক পরের ঘটনা, যেদিন ঠিক এভাবেই আকাশটা গায়ে কালি মেখেছিল। গ্রিলবিহীন জানালার সামনে দাঁড়িয়ে ছিল, এভাবেই মেঘের গর্জন শুনছিল মাহিরা। হঠাৎ তারিফ এসে আদুরে ভঙ্গিতে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। মৃদু কেঁপে উঠল মাহিরা। তারিফ সেই কম্পন থামালো, দৃঢ় হাতের আলিঙ্গনে তার কাঁধে থুতনি রেখে অন্যরকম গলায় বলল, আচ্ছা মাহিরা, তোমারও কি বৃষ্টি দেখলে আমার কথা মনে পড়ে, নাকি আমার একার মাথাটাই খারাপ? মনে মনে অবাক না হয়ে পারল না মাহিরা। শুধু বৃষ্টি কেন, সূর্যাস্ত, জ্যোৎস্না, উড়ন্ত পাখিদের ঝাঁক, গাছ থেকে পাতা ঝরে পড়া, প্রাকৃতিক সৌন্দর্যগুলো তারিফের কথাই তো মনে করিয়ে দেয় তাকে। মনে হয়, ইস, মানুষটা যদি পাশে থাকতো এখন। মাহিরা হালকে হেসে বলল, পরে তো আপনারও আমার কথা মনে পড়ে। তারিফ কোনো এক ঘোরের জগতে হারিয়ে বলল, কেন জানো? কেন? মাহিরার কানের সাথে ঠোঁট মিশিয়ে ফিস ফিস করে তারিফ বলল, বৃষ্টি ভেজা তোমাকে দেখার লোভে। সর্বাঙ্গ শিউরে উঠল মাহিরার। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।
তারিফ আবারও নেশালো কণ্ঠে বলল। ভিজবে নাকি? মাহিরা থতমত খেয়ে বহু কষ্টে নিজেকে সামলে বলল, মোটেও না, বৃষ্টিতে ভিজলে আপনার ঠান্ডা লাগে। বিয়ের আগে একবার বৃষ্টিতে ভিজে 103 ডিগ্রি জ্বর বাঁধিয়েছিল তারিফ। দুদিন ফোনে কথা বলতে পারেনি মাহিরার সঙ্গে। সেই অভিজ্ঞতা থেকেই কথাটা বলা। তারিফ ভুরুকুচকে বলল, আমি ভিজবো না, তুই ভিজবে আর আমি দেখবো। মাহিরা লজ্জায় কুকড়ে গিয়ে বলল। ছাড়ুন, আমার কাজ আছে। মাহিরাকে নিজের দিকে ঘুরিয়ে তার কম্পিত চোখ দুটোতে ঘোরগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে তারিফ বলল, আজ কোনো ছাড়াছাড়ি নেই। মাহিরা আর কিছু বুঝে ওঠার আগেই তারিফের দুষ্টু ঠোঁট দুটো তার ঠোঁটকে নিজের আয়ত্তে নিয়ে গেল। বেরিয়া হাত দুটো বিচন করে বেড়ালো সারা শরীরে। সেদিনের স্মৃতি চোখের সামনে ভেসে উঠতেই আনমনে হেসে উঠল মাহিরা। বিয়ের আগে তারিফ এবং বিয়ের পরে তারিফের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই তারিফটা একটু বেশি অসভ্য, তাকে ভালোবাসে আগের থেকে ঢের বেশি। মানুষ ঠিকই বলে, পুরুষ মানুষ সত্যি বিয়ের পর বদলে যায়। 3 মাস পেরিয়ে গেছে তাদের বিয়ের। এই 3 মাসে নিজের হাতে সংসারটা সাজিয়েছে মাহিরা। বারান্দায় তার শখের বাগান, তার বসার ঘরের ওয়ালে তার আঁকা ছবি, পুরনো দিনের শোপিস দিয়ে মন মতো সাজিয়েছে ঘরটা। তারিফ সব ফার্নিচার ঠিকঠাকই এনেছিল, তাকে বাড়তি কোনো কিছুর যোজন করতে হয়নি, কেবল শোবার ঘরের বিশাল আয়নাটা বাদে। মাহিরার বহুদিনের শখ ছিল তার ঘরের একটা দেওয়াল জুড়ে থাকবে বিশাল আয়না। ঘুম থেকে উঠে যাতে বিছানায় বসেই দেখা যায় নিজেকে। তার সেই শখটা অপূর্ণ রাখেনি তারিফ। বিয়ের পরের দিনই মিস্ত্রি ডেকে বিছানার মুখোমুখি দেওয়ালটায় আয়না লাগিয়েছে। দিনভর দুজনে ব্যস্ততায় ডুবে থাকে। সকালে ব্রেকফাস্ট করে একসঙ্গে বেরিয়ে পড়ে। তারিফ মাহিরাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। মাহিরা বাড়ি ফিরে বুয়া এসে সব কাজ করে দিয়ে যায়, রান্না করে দিয়ে যায়। সংসার কোনো কাজই করতে হয় না মাহিরাকে। তারিফ বলেছে করার প্রয়োজনে নেই, পড়াশোনায় মনোযোগ দিলে সে খুশি। তাতে পড়াশোনা আর ক্যারিয়ার নিয়ে ব্যাপক উৎসাহ দেয় তারিফ। তার উৎসাহে পড়াশোনার প্রতি মনোযোগ আরও দ্বিগুণ হয়ে গেছে মাহিরার। দিনভর ব্যস্ততায় ডুবে থাকলো তারিফ। সন্ধ্যায় বাড়ি ফিরে দুজনে সময়টুকু একে অপরের জন্য বরাদ্দ। মাঝে মধ্যে রাতে শখ করে মাহিরা রান্না করে, তারিফ তখন তাকে সাহায্য করে। খেতে খেতে হাজারো গল্পের পসরা সাজিয়ে বসে দুজনে। বসার ঘরের সোফায় গা এলিয়ে দিয়ে মাঝে মধ্যে টিভিতে সিনেমা বা কোনো অনুষ্ঠান দেখে। ঘুমোতে যাওয়ার আগে তার প্রায় বই পড়ে শোনায় মাহিরাকে। জীবন ইদানিং পরিণত হয়েছে একখণ্ড সুখে। তবে এত তো সুখের মাঝেও একটা চাপা দীর্ঘশ্বাস লালন করে দুজনে। পরিবার থেকে দূরত্বের দীর্ঘশ্বাস। তারিফকে তার পরিবার নিয়ে প্রশ্ন করে লাভ নেই, বারবার গম্ভীর ভঙ্গিতে সে প্রসঙ্গ এড়িয়ে যায় সে। মাহিরা যদিও মাঝে মধ্যে বাবার সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পায়, ছেলেটা তো তাও পায় না। আপনজনেদের ছায়া থেকে দূরে সরে সত্যিই কি সে সুখী? প্রশ্নটা বেশিক্ষণ ভাবাতে পারল না মাহিরাকে। হঠাৎ বৃষ্টির ঝাপটা ছুঁয়ে দিল তার মুখ। দ্রুত হাতে জানালাগুলো আটকে দিয়ে বসল বসার ঘরের সোফার উপর। বৃষ্টির দিনে খিচুড়ি না হলে নয়। খিচুড়ি মাহিরা রান্না করতে পারে, তবে এর সাথে আলু দিয়ে খাসির ঝোল তারিফের ভীষণ পছন্দের। এই জিনিসটা আবার সে রাঁধতে পারে না, তবুও সিদ্ধান্ত নিয়ে ফেলো আজ তারিফকে তার পছন্দের খাসির ঝোল দিয়ে চমকে দিবে। ডিপ ফ্রিজ থেকে খাসির মাংস বের করে ভিজিয়ে এসে মোবাইল নিয়ে বসলো। ইউটিউব ঘেটে রেসিপি বের করে রান্নাটা শিখতে ঘণ্টাখানেক সময় লেগে গেল। অতঃপর কোমরের আঁচল বেঁধে নেমে পড়ল রান্নায়। প্রথম শাড়িতে বড্ড অস্বস্তি হতো তার, তবুও তারিফের পছন্দ বলে সবসময় শাড়ি পরে সে। তার অস্বস্তি দেখে তারিফ বলেছিল, এত কষ্ট করে সবসময় শাড়ি পরতে হবে না, মাঝে মধ্যে পরো, তাতেই আমার চোখ দুটো শান্তি পাবে। মাহিরা হয়তো বিয়ের কিছুদিন পরই সত্যি সবসময় শাড়ি পরার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলত, কিন্তু এমন সুন্দর কথাই কিছুতেই ছাড়তে পারল না। আপন করে নিল শাড়িটাকে। এখন এমন অবস্থা হয়েছে শাড়িটা তার সব থেকে স্বাচ্ছন্দ্যের পোশাক। ভার্সিটিতে যতক্ষণ সালোয়ার কামিজ গায়ে থাকে ততক্ষণ কেমন হাঁসফাঁস লাগে। রান্না করতে করতে অনেকটা সময়
কেটে গেল। বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, চারপাশে কেমন শীতল একটা আবহাওয়া। সন্ধ্যা 7টার দিকে হঠাৎ বেজে উঠল কলিং বেল। সঙ্গে সঙ্গে পৌঁছানো একটা হাসি ফুটে উঠল মাহিরার ঠোঁট জুড়ে। সামান্য একটা কলিং বেলের আওয়াজ যে এত মিষ্টি হতে পারে এর আগে সে বোঝেনি। চুলার আঁচ কমিয়ে ছুটে গেল দরজার কাছে। দরজা খুলতেই চমকে উঠল। তারিফের কালো শার্টটা সেটে ভিজে আছে পুরুষালী শরীরের সঙ্গে, চুলগুলো ভিজে লেপ্টে আছে কপালের সঙ্গে। সেই ভেজা চুল বেয়ে বিন্দু বিন্দু পানির জল গড়িয়ে পড়ছে তার মুখে। চিরচেনা মোহময়ী হাসিটা ছুড়ে দিয়ে তার দিকে একটা কিটক্যাট বাড়িয়ে দিল তারিফ। মাহিরা চকলেট ভালোবাসে বলে প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য একটা না একটা দামি ব্র্যান্ডের চকলেট নিয়ে আসতে হয় তাকে। মাহিরা যতই বারণ করুক না কেন, বারণ শোনার পাত্র সে নয়। চকলেটটা হাতে নিয়ে মাহিরা উদ্বিগ্ন গলায় বলল, ভিজলেন কিভাবে? প্রশ্নের উত্তর এলো না তারিফের কাছ থেকে। ঠোঁটে রহস্যের হাসি ঝুলিয়ে ঘরের ভেতর প্রবেশ করে দরজা আটকে দিল সে। মাহিরা আবারও চিন্তিত গলায় বলল, গাড়িতে আসেননি? তারিফ স্বাভাবিকভাবে বলল, তাহলে ভিজলেন কিভাবে? ইচ্ছা করে ভিজেছি। ওমা, কেন? তারিফ ছেলে মানুষই প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে হেসে বলল, শুধু প্রশ্নই করে যাবে নাকি মাথা মুছে দেবে? মাহিরা ব্যস্ত গলায় বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। মাহিরা ছুটে গিয়ে তাওয়াল নিয়ে এলো। তারিফকে ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে তার সামনে দাঁড় করিয়ে চুলগুলো মুছতে ব্যস্ত হয়ে গেল। এমনভাবে মুছছে যেন পৃথিবীতে চুল মোছার থেকে জরুরি কাজ আর দ্বিতীয়টি নেই। তার লোভাতুর দৃষ্টিতে দেখছে তার মায়াময় মুখটা। এই মেয়েটা যে তাকে কতটা ভালোবাসে তা মুখ ফুটে বলার প্রয়োজন হয় না। তার ছোট ছোট কর্মকাণ্ডে ভালোবাসার সবটুকু প্রকাশ পায়। তার অন্যমনস্ক গলায় বলল, কেন ভিজেছি বলবো? মাহিরা চুল মোছায় বিরতি দিয়ে তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, বলুন। তারিফ হঠাৎ মাহিরার কোমর জড়িয়ে ধরল। তার কোমল পেটের উপর কপাল ঠেকে চোখ দুটো বুঝে স্বস্তি মাখা গলায় বলল, এই মোমেন্টটার জন্য। মাহিরা হেসে ফেলল। তারিফের চুলে হাত বুলিয়ে বলল, এত পাগল কেন আপনি? এখন যদি জ্বর আসে? চোখ বুজে রেখে ঠিক একই ভঙ্গিতে তারিফ বলল, আসুক, জ্বর এলে আমার বউ আমার সেবা যত্ন করবে। হয়েছে, এখন ঠান্ডা লেগে যাওয়ার আগে ভেজা কাপড় চেঞ্জ করে আসুন। মাহিরা তাগাদায় বিন্দুমাত্র কর্ণপাত না করে তার পেটের ওপর থেকে মাথা তুলে, ভেজা চুলের কারণে মাহিরার শাড়িটাও ভিজে গেছে। ভেজা শাড়ির উপর থেকে মাহিরার পেটের উপরে অদূরে একটা চুমুকে তারিফ বলল, আর একটু বড় হও, তারপর এখানে একটা ছোট্ট মাহিরাকে আনবো, কি বলো? উত্তরের প্রত্যাশায় তারিফের উৎসুক চোখ দুটো তাকালো মাহিরার দিকে। মাহিরার একবার বলতে ইচ্ছে করলো, ছোট্ট তারিফ এলে ক্ষতি কি? কিন্তু লজ্জায় কিছুই বলতে পারল না। জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল পাথরের মতো। খিচুড়ি আর খাসির মাংস বেশ তৃপ্তি করে খেলো তারিফ। তবে খাসির মাংস মুখে দিতেই মনটা খারাপ হয়ে গেল মাহিরার। এত ঝাল হয়েছে যে জিভটা পুড়ে যাচ্ছে। ঝালের কারণে স্বাদটাই ঠিকমতো বোঝা যাচ্ছে না। তবুও তারিফের খাওয়ার ভঙ্গি দেখলে যে কেউ বলবে সে অমৃত খাচ্ছে। তার সবগুলো খুঁত এভাবেই আপন করে নিচ্ছে তারিফ। মাথায় তুলে রাখছি রানীর মতো। এই মানুষটা না থাকলে কি হতো তার। জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে থাকার মতো অনুভূতি হচ্ছে তিনার। ইচ্ছে করছে এই মুহূর্তে নিজের ঘরে ছুটে গিয়ে গলা পর্যন্ত চাদর টেনে ঘুম দিতে। 11-12 ঘন্টার লম্বা ঘুম। অন্যান্য সময় এই কাজ খুব স্বাভাবিক হলেও এই মুহূর্তে বড্ড অস্বাভাবিক, কারণ সে বসে আছে পাত্রপক্ষের সামনে। 3-4 মাস আগে সজলের প্রতি পাহাড় সমান অভিযোগ তাকে ঠেলে দিয়েছিল ভাইয়ার সামনে। অভিমানে রুক্ষমূর্তি ধারণ করে জানিয়েছিল পাত্রর খোঁজ করার আহ্বান। কিন্তু তিনিও ভুলে ভাবিনি ভাইয়া সত্যি সত্যি পাত্র খুঁজে বের করবেন। পাত্র বসে আছে তিনার মুখোমুখি থাকা সোফায়। নাম হায়দার। বায়োডাটা অনুযায়ী লোকটার বয়স 45, তবে সামনাসামনি দেখে মনে হচ্ছে আরও বেশি। সামনের চুলগুলো সব ধূসর বর্ণের, মুখের চামড়া ঝুলে পড়েছে। লোকটার সঙ্গে তার মাও এসেছে। ভবিতব্য শাশুড়িকে দেখে তিনার নিজের দাদির কথা মনে পড়ে গেল।
তার দাদিও এমন 100 বছরে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে ঠিক এই ভদ্রমহিলার মতোই পান চিপুতে চিপুতে অস্পষ্ট আঞ্চলিক গলায় কথা বলতেন। তোকে কি মনে করে এমন বয়স্ক একটা লোককে যুবতী বোনের জন্য পছন্দ করেছেন? লোকটার স্বর্ণ অলংকারের ব্যবসা, ঢাকায় 3টা দোকান, চিটাগাংয়ে 2টো। তার বিপুল সয় সম্পদের প্রমাণ দেয় তার 5তলা বাড়ি এবং একটা প্রাডো, একটা টয়োটা গাড়ি। পাত্রপক্ষ দেখতে এলে নাকি মেয়েদের মাথা নত করে থাকতে হয়, লজ্জায় গুটিয়ে যেতে হয়। অথচ টিনা সেই তখন থেকে অসহায় চোখে লোকটার দিকে তাকিয়ে আছে। এ কোন ঝামেলায় পড়ে গেল? এরকম বাবা টাইপ চেহারার লোককে নাকি তার বিয়ে করতে হবে। আচ্ছা, মানে গেল তো কি তার সয় সম্পদের লোভে পড়েছে, কিন্তু এ লোকে কি কোনো বিবেক নেই? মেয়ের বয়সী একজন মেয়ের জন্য দেখতে আসছে, লজ্জা করলো না তার? হায়দার চুপচাপই রয়েছে। তার মা টিনাকে এটা সেটা জিজ্ঞেস করছেন, টিনাও ভদ্রভাবে জবাব দিচ্ছে। ওরা ভালোই ভালোই বিদায় হলে বাঁচে সে। ভাইয়ের সঙ্গে একটা বোঝাপড়া তার এখনো বাকি আছে। বৃদ্ধা আচমকা দাঁতবিহীন মারি বের করে হেসে বলল, বেয়ে শীতল স্রোত বয়ে গেল, চোখ দুটো বড় হয়ে গেল আপনা আপনি। মনে মনে সে বলে উঠল, সর্বনাশ করেছে। বৃদ্ধা আঁচলের কোণার গিট খুলে বের করে আনলেন একটা চোখচোখে সোনার আংটি। টিনার দিকে আংটিটা বাড়িয়ে দিয়ে বলেন, আংটি দেখে এক লাফ দিয়ে বলল, না না, আমি আংটি পরতে পারবো না। বৃদ্ধা শঙ্কিত হয়ে বলেন। টিনাকে কিছু বলার সুযোগ না দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তুর্কির পাশ থেকে হাসি হাসি গলায় বলেন, পারবে পারবে, এখন একটু লজ্জা পাচ্ছে আর কি। বৃদ্ধা আবারও দাঁতবিহীন মারি বের করে হেসে ফেললেন। হাসতে হাসতেই আংটিটা সামনের কাছের টেবিলের উপর রেখে বলেন, লোকটা কিছুই বলল না, মাথা দুলিয়ে তীব্র ভঙ্গিতে হাসল কেবল। বৃদ্ধা পান চিবুতে চিবুতে টিনার দিকে তাকিয়ে আবারও বলেন, আত্মা উড়ে যাওয়ার উপক্রম হলো টিনার। জীবনে এর থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন আগে কখনো কি হয়েছে সে মনে তো পড়ে না। টিনার একবার ইচ্ছে হলো নিজের স্বভাবমতো বৃদ্ধাকে কঠিন কিছু শুনিয়ে এখান থেকে চলে যেতে, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, এক বিন্দু নড়ার শক্তি পাচ্ছে না। বিস্ময় ভয়ে জমে গেছে পাথরের মতো। তাকিয়ে তাকিয়ে দেখল কেবল নিজের বিপর্যয়। তকির প্রফুল্ল চিত্তে বললেন, শুভ কাজের ঝুলিয়ে রেখে লাভ কি? মেয়ে যেহেতু আপনাদের পছন্দ হয়েছে, তাহলে এই শুক্রবারই ঘরে তুলে নিন। টিনা ভেবেছিল ভাইয়ের এই প্রস্তাবে বৃদ্ধা কিছুটা হলেও গাইগুই করবেন, কিন্তু তাকে চমকে দেওয়া বৃদ্ধা তাৎক্ষণিক রাজি হয়ে গেলেন। সম্ভবত নাতি নামক বস্তুটার মুখ দেখার জন্য তার আর তর সইছে না। হায়দার এবং তার মা বিদায় নিতেই টিনার আগে গজগজ করতে করতে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, সত্যি করে বলো তো, এই ব্যাটার আগে কতগুলো বিয়ে হয়েছে? তোকে রীতিমতো আকাশ থেকে পড়ে বলল, এটা আবার কেমন প্রশ্ন? আগে বিয়ে হতে যাবে কেন? এটা প্রথম বিয়ে। টিনা অগ্নি কণ্ঠে বলল, এই লোককে দেখলে তো মনে হয় এক পা কবরে দিয়ে রেখেছে, আর তুমি বলছো আগে বিয়ে করেনি? এটা আমাকে বিশ্বাস করতে হবে? তকির বরাবরের মতো রেগে গেলেন না, বরং শান্ত ভঙ্গিতে বলেন, আরে বাবা, হায়দারের বয়স তো বেশি না। সামনের চুলগুলো পেকে গেছে বলে বয়স্ক দেখায়, আর বয়স হলেই বা অসুবিধা কোথায়? 60 বছরের বয়সী সালমান খানের ছবি ওয়ালপেপারে দিয়ে রাখতে পারবি, আর 45 বছর বয়সী হায়দারকে বিয়ে করতে পারবি না? টিনা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। রাগে ক্ষোভে রীতিমতো কান্না আসছে তার। তকির আবারও বলেন, হায়দার খারাপ কি? বয়স একটু বেশি, কিন্তু দেখেছিস কত ভদ্র, শান্ত, শিষ্ট, মানুষকে সম্মান করতে জানে, অযথা ফালতু কথা বলে না। আমি তো তার পার্সোনালিটি দেখেই মুগ্ধ। হঠাৎ তিনার মস্তিষ্কে বিদ্যুতের মতো কিছু একটা খেলে গেল। হায়দা নামক ওই মানুষটার এই ভালো গুণগুলো তার চোখে পড়েনি কেন? তার ব্যক্তিত্বের দিকে সে নজরই দেয়নি, দেওয়ার প্রয়োজন বোধ করেনি। এই পৃথিবীতে আর কোনো পুরুষের ব্যক্তিত্ব বা উপস্থিতি তাকে মুগ্ধ করতে পারে না, যাকে দেখে তারই মাঝে খুঁজে পায় ওই একটা মানুষকে।
তিনার নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়ে তৌকির বললেন, দেখ ত্রিনা, তুই বলেছিলি আমি যাকে পছন্দ করব তাকেই বিয়ে করবি। আমি হায়দারকে পছন্দ করেছি, ওর মাকেও কথা দিয়ে ফেলেছি। এখন দয়া করে বেঁকে বসিস না, সামনের শুক্রবার তোর বিয়ে। ভাইয়ের শেষ কথাগুলো তিনার মস্তিষ্কে প্রবেশ করতে ব্যর্থ হলো। তার মাথায় চলছে ভিন্ন এক চিন্তার মেলা। ধীর পদক্ষেপে সে নিজ ঘরে ফিরে এলো। সে দরজাটা বন্ধ করে ধপাস করে বসে পড়ল মেঝের উপর। তৌকিরের সাথে কথোপকথনের মাঝেই কেন মানসপটে ভেসে উঠল ওই চেনা মুখটা। তিনা তো ভেবেছিল সে ভুলে গেছে, সব ভুলে গেছে, সব স্মৃতি মুছে গেছে, সব অভ্যাস ছুটে গেছে। পুরনো দিনগুলোর সাথে এক জন্মের আড়ি দিয়ে নতুন জীবনের দিকে পা বাড়িয়েছে সে। সত্যি কি বাড়িয়েছিল, নাকি সেসব কেবলই তার ভাবনা? মনটা এখনো পড়ে আছে সেই পুরনো দিনে, পুরনো অনুভূতিতে, পুরনো অভ্যাসে। সজলের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর তিনা তাকে ভুলে যেতে দৃঢ় সংকল্প ছিল। ভুলে হয়তো গিয়েছিল। কাজের ফাঁকে তার কথা মনে করে এখন আর আনমনে হেসে ওঠে না। ঘুমের ঘরে তাকে নিয়ে মিষ্টি কোনো স্বপ্ন দেখে না। ঝড় বৃষ্টির দিনে তার নিরাপদে বাড়ি ফেরা নিয়েও দুশ্চিন্তা করে না। অনুভূতিহীন এক যন্ত্রে পরিণত হয়েছে তিনা। ভেবেছিল তার যন্ত্র সদৃশ হৃদয় থেকে ভালোবাসা ছুটে পালিয়েছে, কিন্তু এ কি? নাছোড়বান্দা ভালোবাসা তো এখনো শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে তার হৃদয়কে। হায়দার লোকটার প্রতি তিনার অনীহা তার বার্ধক্য নয়। লোকটার বয়স কম হলো, কোনো না কোনো অজুহাতে তাকে অপছন্দ করে ফেলতো তিনা। তার অনীহার উৎস ওই বিয়ে শব্দটা। তাকে বিয়ে করতে হবে বলেই হয়তো অবচেতন মন তার প্রতি এতটা অনীহা সৃষ্টি করেছে তিনার মাঝে। তিনা না জানলেও তার অবচেতন মন ঠিকই জানে। বিয়ে শব্দটা শুনলে এখনও তার চোখের সামনে সজলের মুখটাই ভেসে ওঠে। এবার তিনা কি করবে? সজলের জন্য ভাইয়ের সাথে কোমর বেঁধে ঝগড়া করবে? সে তো করতেই পারে, কিন্তু যার জন্য ঝগড়া করবে সে কি কখনো আপন করে নেবে তিনাকে? তিনা তো ছেলেটাকে বুঝতে চাইল না। তাকে কথা বলার সুযোগ পর্যন্ত না দিয়ে যোগাযোগের সমস্ত পথ বন্ধ করে দিল। বড্ড অন্যায় করে ফেলেছে সে সজলের প্রতি। এই অন্যায়ের পরও কি ছেলেটা তাকে তার মতোই ভালোবাসে? নিশ্চয়ই না। সজল হয়তো এখন তার নামটা পর্যন্ত সহ্য করতে পারে না। সহ্য করতে না পারলে না পারুক, সে যদি তিনাকে দূরে সরিয়ে দেয় তবুও তিনা দূর থেকে তাকেই ভালোবাসবে। নাইলা যেভাবে ভালোবেসে যাচ্ছে শিশিরকে, আপাতত সময় নষ্ট করা যাবে না। তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে দেওয়ালে ঝুলন্ত ক্যালেন্ডারের পাতায় চোখ রাখল তিনা। আজ মঙ্গলবার, হাতে আর মাত্র 2 দিন আছে। যা করার আজই করতে হবে। তিনা দুহাতে চোখের জল মুছে লম্বা শ্বাস নিল। ভেতরে ভেতরে যেন রণক্ষেত্রে যাওয়ার আগ মুহূর্তে উত্তেজনা, কিঞ্চিত ভয়ও বটে। ভয়টাকে সঙ্গে নিয়ে কোমরে শাড়ির আঁচল গুজে ঝড়ের গতিতে ঘরে দরজাটা খুলল তিনা। লম্বা লম্বা পা ফেলে অগ্রসর হলো ভাইয়ের ঘরের দিকে। তৌকির আর লাইলা বিছানার উপর বসে মুখোমুখি বসে তিনার বিয়ের সংক্রান্ত জরুরি আলাপ সারছে। তুর্য ছোটাছুটি করছে ঘর জুড়ে। আচমকা ঘরে প্রবেশ করে এই স্বাভাবিকতায় বিঘ্ন ঘটালো তিনার উত্তপ্ত কণ্ঠ। আমি এই বিয়ে করব না। তৌকির সোজা হয়ে বসতে বসতে বিস্মিত গলায় বললেন, বিয়ে করবি না মানে? ভাইয়ের কণ্ঠে ঝাঁজ তিনার আত্মাকে নাড়িয়ে দিল প্রবলভাবে। তবু তৎক্ষণাৎ কোত্থেকে যেন তীব্র সাহস সঞ্চয় করে সে বলেই দিল সত্যিটা। আমি সজলকে ভালোবাসি। তৌকির বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন, আবার সেই সজল? তখন আমি রাগের মাথায় বলে ফেলেছিলাম ওকে বিয়ে করব না, কিন্তু এখন বুঝতে পারছি আমি বিয়ে করলে শুধু সজল কি করব, আর কাউকে। অসম্পূর্ণ কথাটা সম্পূর্ণ রয়ে গেল। তিনার কথার মাঝে হঠাৎ তৌকির এসে সজোরে একটা চর বসিয়ে দিল তার গালে। আশঙ্কিক আক্রমণে বিস্মিত হয়ে তিনা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল রাগে ফুঁসতে থাকা ভাইয়ের দিকে। তৌকির হয়তো আরও 2-4 ঘা লাগিয়ে দিত তাকে, কিন্তু লাইলা সঠিক সময়ে ছুটে এসে সামলালেন স্বামীকে।
তৌকির আগে ফেটে পড়ে বললেন, ফাজিল মেয়ে, সবকিছু তোর মর্জিতে হবে নাকি? ওই সজল না ফজলকে বিয়ে করতে চেয়েছিলে, আমি আপত্তি করেছিলাম, নিজেই বিয়েটা ভেঙে দিলে, এখন নিজে আবার তাকে বিয়ে করতে চাচ্ছিস? টিনা কান্না ভেজা কণ্ঠ কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কখন বললাম আমি সজলকে বিয়ে করতে চাচ্ছি? ও আমাকে বিয়ে করতে রাজি হয় কিনা তার ঠিক নেই। আমি শুধু বলেছি আমি তাকে ভালোবাসি। আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। তাহলে আমাকে বিয়ে ঠিক করতে বললি কেন? টিনা অসহায় গলায় বলল, বললাম তো, রাগের মাথায় বলেছি। আমাকে একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, প্লিজ। এই বিয়েটা তুমি ভেঙে দাও। টিনার চোখে জল তৌকিরের মতো মন গলানো না, বরং আরও কঠিন হয়ে উঠল। রীতিমতো হুঙ্কার দিয়ে তিনি বলেন, মামাবাড়ির আবদার পেয়েছিস? যখন ইচ্ছে একটা বিয়ে ঠিক করবি, যখন ইচ্ছে ভেঙে ফেলবি। এই বিয়ে ভাঙবে না ত্রিনা, আমি ওদের কথা দিয়ে ফেলেছি। এসব সজল ফজলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, বিয়ের প্রস্তুতি নে। টিনা হুমকি সুরে বলল, তুমি যদি বিয়েটা ভেঙে না দাও তাহলে কিন্তু আমি আজই বাসা থেকে পালিয়ে যাব ভাইয়া। তখন ওই বুইড়াকে বিয়ে দেবে কার সঙ্গে? তৌকির দাঁতে দাঁত চেপে বলল। তোকে সেই সুযোগ দিলে তো? টিনা কিছু বুঝে ওঠার আগেই তৌকির তার বাহু খামচে ধরে তাকে নিজের ঘরের সামনে টেনে নিয়ে গেলেন। ধাক্কা দিয়ে তাকে ঘরের ভিতর ঢুকিয়ে দরজা বন্ধ করে বাইরে থেকে তালাবদ্ধ করে দিলেন। ঘরের ভেতর থেকে টিনা স্পষ্ট শুনতে পেল লায়লাকে উদ্দেশ্য করে তৌকির বলা কথাগুলো। বিয়ের আগ পর্যন্ত এই মেয়ে এই ঘরে বন্দি থাকবে, চাবি আমার কাছে থাকবে, খাবার দেওয়ার সময় চেয়ে নেবে। দুহাতে নিজের চুল নিজে খামচে ধরল টিনা। কোন কুক্ষণে যে ভাইয়াকে বিয়ে ঠিক করতে বলেছিল সে, অতীতের সিদ্ধান্তের জন্য নিজেকে কঠোরভাবে শাস্তি দিতে ইচ্ছে করছে তার। এবার সে কি করবে? সজলকে একটা ফোন করলে কি সে খুব বেশি বিরক্ত হবে? টিনার বুক টিপ টিপ করছে। কিছুক্ষণ আগে প্রবল দৃঢ়তা নিয়ে বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করে এলো, এখন সেই দৃঢ়তা মিলিয়ে গেছে শূন্যে। বিচিত্র এক ভয় জায়গা করে নিয়েছে মনে। কিসের এই ভয়? প্রত্যাখ্যানের নাকি অবহেলার? টিনা জানে না, কেবল এতটুকু জানে তার মধ্যকার অসহায়ত্বের অনুভূতি সীমা ছাড়িয়ে গেছে এবং তাকে এই অসহায়ত্বের হাত থেকে রক্ষা করার জাদুমন্ত্র কেবল একটা মানুষেরই জানা। সজলের নাম্বারটা আনব্লক করে লম্বা একটা শ্বাস নিয়ে তাতে ডায়াল করলো টিনা। এতগুলো দিন পর মোবাইল স্ক্রিনে টিনার নামটা ভেসে উঠতেই দেখে কেমন প্রতিক্রিয়া হবে তার। সে কি খুশি হবে, বিরক্ত হবে নাকি রেগে যাবে? রাগের মাথায় যদি মোবাইলটায় আছাড় মেরে ফেলে দেয়? টিনার ৭-৫ ভাবনার মাঝে রিং হওয়ার শব্দটা থেমে গেল। কানে এসে বাজলো অদ্ভুত একটা নীরবতা। না, সজল কেটে দেয়নি তার কল, রিসিভ করেছে। আর এই প্রান্ত থেকে শব্দ, তারই নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে টিনা। হঠাৎ তার হৃদস্পন্দন বেড়ে গেল, চোখ দুটো ঝাপসা হয়ে গেল। ঠিক এই মুহূর্তে আরও জোরালোভাবে অনুভব করলো কতটা ভালোবাসে সে অপর প্রান্তে থাকা মানুষটাকে। তবুও সাহস করে নীরবতা ভঙ্গ করতে পারল না। ভেতর থেকে অনুতাপে প্রবল ঝড় এসে বারবার গলা চেপে ধরছে তার। নীরবতা ভঙ্গ করে প্রথম কথাটা সজলকেই বলতে হলো। তীব্র অভিমান মাখা গলায় সে বলল, ফোন করে চুপ করে আছো কেন? এই কণ্ঠ কানে সে বাজতেই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল টিনা। এতদিন প্রত্যেকবার নিঃশ্বাস ফেলার সময় মনে হতো ফুসফুসে বড় একটা অংশ ফাঁকা রয়ে গেছে। আজ বহুদিন পর তা মনে হলো না। এই কণ্ঠস্বর বহুদিন পর তার কানে বাজছে, যে কণ্ঠ মানুষের অস্তিত্বে মিশে থাকে। তা দিনের পর দিন না শুনলেও সে ভুলে যায় না। এমন অনুভূতি আগে কখনো হয়নি। একসাথে হাজারটা কথা বলতে ইচ্ছে করছে সজলকে। কিভাবে এতগুলো দিন সে কাটিয়েছে, কিভাবে মেঘার সঙ্গে তার বন্ধুত্ব ভেঙে গেছে, কিভাবে মাহিরার বিয়ে হয়েছে, সব গল্প মেলা একসঙ্গে সাজাতে ইচ্ছে করছে তার জন্য। তবুও সব বাদ দিয়ে সব থেকে জরুরি কথাটাই কাতস্বরে বলল টিনা। ভাই আমার বিয়ে ঠিক করেছে সজল। ফোন রিসিভ করার পর সজলের কণ্ঠে যে গমগমে অভিমানী ভাবটা ছিল তা অচিরেই দূর হয়ে গেল। আটকে ওঠা কণ্ঠে সে বলল, কি, কবে? টিনা থেমে থেমে বলল, হাজি
এই শুক্রবার আমার বিয়ে। সজল উদ্গ্রীব গলায় বলল। কার সঙ্গে? টিনা স্বভাব মতো ঝাঁঝালো কণ্ঠে বলল। কার সঙ্গে বললে তুমি চিনবে? অপর প্রান্তে আবারও নেমে গেল নীরবতা। নিজের ওপর বিরক্ত হয়ে উঠল টিনা। এই রাগটাই তার কাল হয়ে দাঁড়াবে। তবে সবার উপর কি সে এই নিখাদ রাগটার বহিঃপ্রকাশ করে? যার উপর অধিকার আছে তার উপরেই করে। সজল কি বোঝে না? রাগী তার ভালোবাসার বহিঃপ্রকাশ। টিনা আর্দ্র গলায় বলল। আমি বিয়েটা ঠিক করতে বলেছিলাম। সজল হয়তো ভেবেছিল টিনাকে তার ভাই জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু তার মুখে এই কথাটা শুনে কেমন দমে গেল। প্রায় নিষ্প্রাণ কণ্ঠে বলল। ও, তাহলে তো ভালোই। নতুন জীবন শুরু করতে যাচ্ছ। কংগ্রেচুলেশন। টিনা আবারও মেজাজ হারিয়ে ফেল। প্রচণ্ড এক ধমক দিয়ে বলল। তোমার কংগ্রেচুলেশন তোমার কাছেই রাখো। সজন ভরকে গিয়ে বলল। মানে? টিনা অসহায় মানুষের মতো বলল। আমি যে বিয়েটা করতে চাচ্ছি না বুঝতে পারছো না? পারছি তো, কিন্তু কেন বিয়ে করতে চাচ্ছ না সেটা বুঝতে পারছি না। নিজেই তো ভাইয়াকে বিয়ে ঠিক করতে বলেছিলে। এখন বিয়ে করতে সমস্যা কোথায়? আমার সমস্যা তুমি। সজল চুপ করে রইল দীর্ঘক্ষণ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে প্রেম আলাপ টিনার মুখে কখনো শোনেনি বলেই চলে। মেয়েটা আয়োজন করে তাকে ভালোবাসি বলে না, কিন্তু তাকে বলা প্রতিটা বাক্যে যতটা অধিকারবোধ থাকে তাতেই তার ভালোবাসা স্পষ্ট। সেই অধিকার বোধটুকু আবারও কণ্ঠে মেখে টিনা ডাকল। এই সজল, বলো। আমাকে নিয়ে পালাবি? সজল প্রেম সঙ্গে সঙ্গে দৃঢ় গলায় বলল। পালাবো? এক সেকেন্ডে রাজি হয়ে গেলে যে? কি করব বলো? আমার সমস্যা তো তুমি। টিনা হেসে ফেলে বলল। তাই আমি তোমার কি সমস্যা করলাম? সজল ক্ষীণ অভিমানী সুরে পড়ল। হাজারটা সমস্যা করেছ। আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। বালিশে মাথা রেখে চোখ বুঝলে কানে শুধু তোমার কথা বাজে। বুক ভরে শ্বাস নিতে পারি না। মনে হয় কেউ যেন বুকের ওপর ভারী একটা পাথর চেপে রেখেছে। দিন শেষ হয় ঠিকই, কিন্তু সারাদিনের কর্মকাণ্ড তোমাকে বলতে পারি না বলে দিনটা অপূর্ণ রয়ে যায়। টিনা রীতিমতো হতবাক হয়ে গেল। নিতান্তই সাধারণ একটা ছেলে সজল। সেই ছেলেটার মুখে আজ রোমান্টিক ছবি নায়কের সংলাপ জায়গা করে নিল কি করে? তাছাড়া টিনারও বা কি হলো? অন্য সময় সজলের মুখে এমন কথা শুনে সে হেসে কুটি কুটি হয়ে বলতো। সত্যি করে বলো তো, এই ডায়লগ কোত্থেকে মেরেছো? তবে আজ তার হাসি পাচ্ছে না, বরং অদ্ভুত এক প্রশান্তি ছেয়ে যাচ্ছে শরীর জুড়ে। সারা জীবন চারপাশের মানুষগুলোর কাছ থেকে অবহেলায় পেয়ে এসেছে সে, কিন্তু যতবারই এই মানুষটার সংস্পর্শে এসেছে ততবারই নিজেকে গুরুত্বপূর্ণ কেউ বলে মনে হয় তার। মনে হয় যেন বেঁচে থাকা তার সার্থক। সজল তীব্র আক্ষেপে আর্দ্র গলায় বলল। তোমাকে এত ভালোবাসি ত্রিনা, তবু কেন আমাকে একটু বুঝতে চেষ্টা করো না? বলো তো, কেন বারবার দূরে চলে যাও? টিনার চোখ দুটো বেয়ে গড়িয়ে পড়ল অবাধ্য অশ্রুগুলো। ছোট্ট একটা শব্দ ভালোবাসি, অথচ তার কি প্রবল শক্তি! টিনার সমস্ত ভয় আতঙ্ক অপেক্ষাকে নিমিষে অদৃশ্য করে দিল শব্দটা। টিনা আশ্বাস দিয়ে বলল। আর যাব, কখনো যাব না। কথা দিচ্ছি আজ কখনো কষ্ট দেব না তোমাকে। এবারের মতো মাফ করে দাও। আমার কোনো রাগ নেই যে মাফ করে দিতে হবে। এই ডিপার্টমেন্ট তোমার। দীর্ঘ সময় নিয়ে টিনা আজকের ঘটনার আদ্যপ্রান্ত শোনালো সজলকে। তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছে শুনে সজল কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। তবু সেই দুশ্চিন্তার বহিঃপ্রকাশ না ঘটিয়ে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল। চিন্তা করো না ত্রিনা, এখনো 2টা দিন বাকি আছে। একটা না একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবো। টিনা গোমরা মুখে বলল। বাসায় এসে ভাইয়ার সাথে কথা বলার প্ল্যান থাকলে মাথা থেকে ছেড়ে ফেলো, কাজ হবে না। কিন্তু ভাইয়া তো তোমাকে আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছিল। ওটা পাস্ট টেন্স। মাঝখান থেকে আমি যদি ঝামেলা না করতাম। কথাটা শেষ করতে পারল না। এই ঘটনা যতবারই মনে পড়ে ততবারই সে প্রবল অপরাধ বোধে গা ভাসায়। সজল ব্যাপারটা বুঝতে পেরে তাকে সহজ করার জন্য বলল। তোর এসব বাদ দাও। আমার মনে হয় ভাইয়াকে সব বুঝিয়ে বললে তিনি বুঝবেন। কোচও বুঝবে। আমার ভাইয়াকে আমি হাড়ে হাড়ে চিনি। একবার ওই বুড়ো আর বুড়োর মাকে যখন কথা দিয়েই ফেলেছে তখন কিছুতেই আর বর খেলাপ করবেই না।
সজল কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা, তাহলে আমি অন্য রাস্তা বের করছি। তুমি আর যাই করো টেনশন করো না, চাচা মেয়েকে তোমার বিয়ে করতে হবে না। সজল বিদায় নিয়ে ফোনটা রাখতে যাবে, ঠিক তখনই তিনা কোমল গলায় আবারও ডাকলো। সজল শোনো। বলো। তিনা ইতস্তত করে বলল, আমিও তোমাকে ভালোবাসি। হয়তো ভালোবাসার প্রকাশটা ঠিকঠাক করতে পারি না, কিন্তু তার মানে এই না আমার ভালোবাসায় কোনো কমতি আছে। সত্যি এই শব্দটার অনন্য শক্তি রয়েছে। বহুদিন পর তিনার মুখে ছোট্ট এই শব্দটা শুনে কোত্থেকে যেন প্রবল আত্মবিশ্বাস আর সাহস এসে ঘিরে ধরল সজলকে। মনে মনে প্রতিজ্ঞা করলো যে করেই হোক নিজের ভালোবাসার মানুষটাকে সে আদায় করে ছাড়বে। তিনার যখন সকল সম্পর্ক ছিন্ন করে দূরে সরে গিয়েছিল, সজল তখন নিজেকে গুটিয়ে নিয়েছিল অভিমানে। এর আগেও যখন তাদের ব্রেকআপ হয়েছিল তখন সে 1 ডজন সিম কিনে এনেছিল তিনার সঙ্গে যোগাযোগ করতে। ক্লাস শেষে ফিনান্স ডিপার্টমেন্টের আশেপাশে ঘুরঘুর করত তিনাকে দৃষ্টিসীমার মাঝে আসা মাত্রই তার পথ আটকে দিতে, কিন্তু এবার এসব কিছুই করেনি। গত কয়েক মাসে ফিনান্স ডিপার্টমেন্টের আশেপাশেও পা রাখেনি সে। ক্লাস শেষে সোজা বেরিয়ে গেছে ক্যাম্পাস থেকে। তবে আজ বহুদিন পর আবারও তাকে দেখা গেল ফিনান্স ডিপার্টমেন্টে। হন্য হয়ে খুঁজে বেড়ালো তিনার প্রাণপ্রিয় 3 বান্ধবীকে। খোঁজ নিয়ে জানলো শেষ সেমিস্টার শুরু হওয়ার পর থেকেই মেঘা একদিনও ভার্সিটিতে আসেনি। মাহিরা, নাইলা নিয়মিত আসে, এখন তারা ক্লাসে আছে। তাদের ক্লাস শেষ হওয়া পর্যন্তই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করলো সজল। ক্লাস থেকে বেরিয়ে সজলকে বাইরে অপেক্ষা করতে দেখে মাহিরা এবং নাইলা নিচ থেকে এগিয়ে এলো। ঘটনা সংক্ষেপে ব্যাখ্যা করে তাদের বসে আলোচনা করার অনুরোধ জানালো সজল। অনুরোধ ফেলার প্রশ্নই ওঠে না। মাহিরা এবং নাইলা ব্যস্ত পায়ে সজলের সঙ্গে পা বাড়ল ক্যাফেটেরিয়ার দিকে। গম্ভীর মুখে পাশাপাশি বসে আছে মাহিরা এবং নাইলা। তাদের সামনে চেয়ারে সজল। ছেলেটা নার্ভাস ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছে। ভাবটা এমন যেন তার অশান্ত চোখ দুটো কাউকে খুঁজতে ব্যস্ত। একে তো শিশিরের অবহেলা আর তিনার জন্য দুশ্চিন্তায় অতিষ্ঠ নাইলা, তার উপরে আবার যোগ হলো সজলের ছটফটে ভঙ্গিমা। বিরক্তিতে ভুরু কুচকে লাইলা বলল, কি ব্যাপার, কাকে খুঁজছো? সজল বিভ্রান্ত গলায় বলল। না মানে মেঘা আসবে না? নাইলা গমগমে গলায় বলল, না, তার সাথে আমাদের আর কোনো বন্ধুত্ব নেই। বিস্ময়ে অভিভূত না হয়ে পারল না সজল। এই মেঘার সাথে তিনার গলায় গলায় খাতির বড্ড বিরক্ত করত তাকে। এমনকি মেঘার জন্য একবার ঝগড়া হয়েছিল তাদের মাঝে। রাত 1টার সময় মেঘা ফোন করে তিনার কাছে নোটস চেয়েছে। তিনাও বিনা বাক্য ব্যয় সজলের সঙ্গে কথোপকথনে বিরতি দিয়ে থানার খাতায় নোটসের ছবি তুলতে চলে যায়। ব্যাপারটায় বিরক্ত হয়ে সজল বলেছিল, রাত 1টার সময় কেউ নোটস চায়? আর তুমি দিয়েও দিচ্ছ? কাল দিলে তো হতো। তার এই কথার জের ধরে দুজনের মাঝে শুরু হয় তুমুল বাক বিতণ্ডা। তিনা সেদিন অগ্নিকণ্ঠে বলেছিল, তোমার কোনো ভালো বন্ধু নেই তো? তুমি কি করে বুঝবে এই বন্ধুত্বের মর্ম? কেমন হলো যে সেই জোরালো বন্ধুত্ব ভেঙে চুরমার হয়ে গেল? সজল কৌতূহলী গলেই বলল, বুঝলাম না, তোমরা 4 জন থেকে 3 জন হলে কিভাবে? নাইলা ঝাঁঝালো কণ্ঠে বলল। এত বুঝি কাজ কি? তার কণ্ঠে ঝাঁজ ঢাকা দিতে মাহিরা শান্ত ভঙ্গিতে বলল, বাদ দাও না সজল, অনেক লম্বা কাহিনী। সজলের এবার চোখ পড়ল মাহিরার নাকে চকচক করতে থাকা হীরের নাকফুলের দিকে। আবারও প্রবল কৌতূহল নিয়ে সে বলল, তোমার বিয়ে হয়ে গেছে মাহিরা? মাহিরা মৃদু হাসার চেষ্টা করে বলল, সে কি, কবে হলো? কিছুই তো জানতে পারলাম না। মাহিরা থেমে থেমে বলল, এই তো মাস 3 হলো। আমরা ওভাবে আয়োজন করে বিয়ে করিনি, তাই হয়তো জানতে পারোনি। বাহ, কংগ্রেচুলেশন। নাইলার আগে গজগজ করতে করতে বিড় করে বলল, ওদিকে নিজের গার্লফ্রেন্ড বুড়া ব্যাটার বউ হয়ে যাচ্ছে, আর উনি মানুষকে কংগ্রেচুলেট করে বেড়াচ্ছে। কি বললে? নাইলা গম্ভীর গলায় বলল, না, এই কয়েক মাসে চারপাশের মানুষগুলো জীবনে এত পরিবর্তন এসেছে, পরিবর্তনগুলো হতবাক করে দিচ্ছে সজলকে। এর মূল কারণ হয়তো তার জীবনে স্থবিরতা। তিনাকে ছাড়া তার জীবনটা ঠিক একই জায়গায় থেমে আছে, এক চুলও এগোয়নি। চট করে
হঠাৎ কি যেন মনে পড়ে যায়। সজল বলল, এই নাইলা, শিশির মাহফুজের সাথে তোমার কি চলে? এই লোক তো ডিভোর্সি। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না নাইলা, রীতিমতো ধমকে সুরে বলল, তাতে তোমার কি? সেই তখন থেকে ফালতু আলাপ করে যাচ্ছ। নেহায় ত্রিনা তোমাকে ভালোবেসে বলে এখনও এখানে বসে আছি, না হলে কখন উঠে চলে যেতাম। সজল অবাক চোখে তাকিয়ে রইল নাইলার দিকে। এ মেয়ের হঠাৎ কি হলো? তিনার সঙ্গে মিশতে মিশতে তার রাগী স্বভাবটা নিজের মধ্যে আয়ত্ত করে ফেললো নাকি? পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মাহিরা বলল, ওর মন মেজাজ ভালো নেই, তুমি কিছু মনে করো না সজল, আমরা বরং কাজের কথায় আসি। সজল কিছুটা সময় চুপ করে থেকে বলল, ত্রিনার ভাই ওকে ঘরে তালাবদ্ধ করে রেখেছে, তালার চাবি কাউকে দিচ্ছে না। আজ পর্যন্ত সকালে ফোনটা ওর কাছে ছিল, কিন্তু এখন তাও নিয়ে গেছে। নাইলা দাঁতে দাঁত চেপে বলল, শালা, এমন ভাই কোনো শত্রুর কপালে না ছুটো। মাহিরা চোখ রাঙিয়ে বলল, আহ নাইলা, এসব কি ধরনের ভাষা? সজল অস্থির কণ্ঠে বলল, দেখো, আজ বুধবার, কাল বাদে পরশু ত্রিনার বিয়ে হওয়ার কথা। যতটুকু বুঝলাম আজ থেকেই নাকি ওর বাসায় প্রস্তুতি শুরু হবে, আত্মীয় স্বজনরা এসে থাকবে। আমি বলি কি, কাল রাতে তোমরা ওই বাসায় যাও। মাহিরা অবাক হয়ে বলল, আমরা? হ্যাঁ, আমি তো যেতে পারছি না, তোমরাই ভরসা। তোমরা দুজনে গিয়ে ত্রিনার সাথে থাকতে চাইবে, তখন নিশ্চয়ই ওরা তোকে তালাবদ্ধ করে রাখবে না। রাতটা ওখানে থেকে ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে থাকবে, তখন তোমরা ত্রিনাকে নিয়ে বাইরে আসবে। আমি বাইরে অপেক্ষা করব। নাইলা ভুরু কুচকে বলল, হ্যাঁ, আর ত্রিনার মহেশ ভাই আমাদের পালানোর জন্য দরজা খুলে রাখবে। মেইন গেটের স্পেয়ার কি তিনার কাছে আছে, সেটা নিয়ে সমস্যা হবে না। আর যদি ধরা পড়ে যাই, তখন তো তুমি ত্রিনাকে পাবেই না, উল্টো আমরা দুজনে ফেসে যাব। দেখো নাইলা, এতটুকু রিস্ক তো নিতেই হবে। আমার জন্য না হলেও তোমাদের ত্রিনার জন্য নাও প্লিজ। তোমাদের ছাড়া এই কাজটা কিছুতেই সম্ভব না। গমগমে নীরবতা হাওয়া বয়ে গেল তিনজনের মাঝে। মাহিরা এবং তিনা যার যার ভাবনে নিমগ্ন। সজল নীরবতা ভঙ্গ করে অনুনয়ের সুরে বলল, মাহিরা, নাইলা, তোমরা যাবে? নাইলা কিছু বলতে যাবে, ঠিক তখনই মাহিরা দৃঢ় কণ্ঠে বলল, যাব। ত্রিনার এত বড় বিপদ আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো?